ওকে। আসসালামু আলাইকুম। তো আমরা যে অধ্যায়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা খুবই দ্রুত ওয়ান শট রিভিশন করব মূলত আজকের এই অধ্যায়টা। স্ট্রাকচার অফ ম্যাটার আমরা মূলত পদার্থ নিয়ে পড়াশোনা করবো এই অধ্যায়ে। আমাদের আলোচ্য টপিকগুলোর মাঝে আমরা কি কি রাখবো? আমরা মৌল সম্পর্কে জানবো, এদের ইংরেজি ল্যাটিন নাম, দেন স্থায়ী কণিকা সমূহ কি কি আছে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা, আইসোটোপ, দেন পরমাণুর গঠন বোঝার জন্য আমরা দুটো মডেল পড়বো এই অধ্যায়ে। বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, দেন এদের গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে এগুলোর বিস্তারিত তথা ইলেকট্রন বিন্যাস আমরা এই অধ্যায়ে পড়বো ইনশাল্লাহ। তো দেখো, আমাদের শুরুতে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো মৌলিক এবং যৌগিক পদার্থ, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। তো আমরা মৌলিক পদার্থ বলতে কি বুঝি? মৌলিক পদার্থ হচ্ছে আমরা যে পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থ ছাড়া আর কিছুই পাবা না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে এক কথায় যদি মৌলিক পদার্থের সংজ্ঞাটা বলো, মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া, এই যে যেই পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলি মৌলিক পদার্থ বা মৌল। তাহলে মৌলিক পদার্থের অপর নাম হচ্ছে কি? মৌল। এরকম আরও কিছু উদাহরণ, মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ম্যাগনেসিয়া, ক্যালসিয়াম, আর্গন ইত্যাদি। তাহলে দেখো, তুমি যদি এক টুকরো সোনা নাও বা স্বর্ণ বা গোল্ড আমরা যেটাকে বলি, একটু স্বর্ণ নাও, এই স্বর্ণকে তুমি যদি ভাঙা শুরু করো, তাহলে এখান থেকে তুমি স্বর্ণ ছাড়া আর কিছুই পাবা না। তাহলে এটা একটা মৌলিক পদার্থ বা মৌল। সেমভাবে তুমি যদি একটা কার্বনের টুকরা নাও, ওখানে ভাঙা শুরু করো, কার্বন ছাড়া আর কিছুই পাবা না, তাহলে এটা একটা মৌল। দেন তুমি যদি সামহাও নাইট্রোজেন নাও, তাহলে এখানে নাইট্রোজেনকে বিশ্লেষণ করতে 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 তুমি নাইট্রোজেন ছাড়া কিছুই পাবা না, এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। তাহলে এই পর্যন্ত টোটাল আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা, যার মধ্যে 98টা হচ্ছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে টোটাল এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টা। এবং এর মধ্যে 98টা আমরা পাই বিভিন্ন প্রকৃতিতে, মানে প্রকৃতিতে আমরা স্বাভাবিকভাবে এটাকে পাই। আর বাকি যে মৌলগুলো আছে এগুলো আমরা তোমার বাকি যে 20টা মৌল, ওই 20টা মৌল আমরা গবেষণাগারে তৈরি করি, গবেষণাগারে আমাদের তৈরি করা হয়, এগুলোকে আমরা কৃত্রিম মৌল বলে থাকি। আচ্ছা, তো এখানে একটা কথা বলা হচ্ছে, আমাদের শরীরে টোটাল 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। 26 ধরনের মৌল বলতে আমরা জানি আমাদের দেহে সোডিয়াম আছে, আমরা জানি আমাদের দেহে পটাশিয়াম আছে, আমরা জানি আমাদের দেহে ক্যালসিয়াম আছে, আমরা জানি আমাদের দেহে আয়রন আছে, তাই না? তো এই যে এইগুলাই আর কি আমাদের দেহে, যে সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই আয়রনের ট্যাবলেট তো অনেকে খায়, তাই না? এই যে ক্যালসিয়াম, এই বলে না ক্যালসিয়ামের অভাব হয়েছে, ক্যালসিয়াম খাও। দেন সোডিয়াম, পটাশিয়াম, তো এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন মৌল যেগুলো আমাদের হিউম্যান বডিতে আছে। এরকম কয়টা মৌল আমাদের পাই? এখান থেকে 26টা মৌল, 118টা মৌলের মাঝে অলমোস্ট 26 মৌল আমরা আমাদের হিউম্যান বডিতে পেয়ে থাকি। এবার আসো যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ মানে কি হবে? মৌলিক মানে হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া কিছু পাবা না। যৌগিক পদার্থ মানে কি? তুমি একটা পদার্থকে ভাঙলে এখানে একাধিক পদার্থ পাবা। এখানে স্পেসিফিক কোনো ওই স্পেসিফিক পদার্থ পাবা না, নির্দিষ্ট কোনো পদার্থ পাবা না, এখানে একাধিক পদার্থ পাবা। মনে করো আমি পানি নিলাম H2, আমি পানিকে ভাঙতেছি, পানিকে ভাঙলে আমি হাইড্রোজেন পাবো, আমি অক্সিজেন পাবো, দুই অণু অক্সিজেন পাবো, এক অণু হাইড্রোজেন পাবো। তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের মৌলিক পদার্থ না। এটাকে ভাঙার পরে আমি দুটা মৌলিক পদার্থ পাইছি। এটাকে ভাঙার পরে আমি দুটা মৌলিক পদার্থ পাইছি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন নিজে আবার মৌলিক পদার্থ, তবে পানি নিজে মৌলিক না, সে নিজে যৌগিক। ওকে, তাহলে এখানে পানিকে যদি ভাঙা হয় বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়, কিন্তু দুটা ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। আবার লেখার আমরা জানি, লেখার যে চক, এই চকের সংকেত কি? চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙো, এই যে ক্যালসিয়াম পাবা এক অণু, কার্বন পাবা এক অণু, অক্সিজেন পাবা তিন অণু। তাহলে এখানে তুমি এটাকে ভাঙলে তিনটা মৌল পাচ্ছ, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন। তাহলে একটা পদার্থকে ভাঙলে তুমি যেহেতু তিনটা মৌল পাচ্ছ, দ্যাটস ওয়াই এটা একটা যৌগিক পদার্থ। আমরা জানি মৌলিক পদার্থ হওয়ার জন্য একটা পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থ ছাড়া আর কিছুই পাবা না। বাট এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা তিনটা মৌলিক পদার্থ পাচ্ছি, ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন। তাই আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে বলতে পারবো না মৌলিক পদার্থ, এটা একটা যৌগিক পদার্থ হবে। তো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। তাহলে এটা একটু মনে রাখবা সংজ্ঞাটা, যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। তো যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। মানে আমরা যে বলি ক্যালসিয়াম কার্বনেট, মানে তুমি যদি একটা চকের সংকেত ক্যালসিয়াম
কার্বনেট পাও, সেম আরেকটা চকের আরেক জায়গা থেকে আরেকটা চক নিলে এটা কি সেম ভিন্ন হবে? নো। আমরা মনে করি একটা পানি নিলাম আমাদের চিটাং থেকে, যেটার সংকেত হচ্ছে H2, যেখানে 2 হাইড্রোজেন আছে, এখন অক্সিজেন আছে। আরেকটা পানি নিলে আমাদের রংপুরে এসে এখানে H2, তাহলে এখানেও সেম, এখানে আমরা 2টা হাইড্রোজেন পাবো, একটা অক্সিজেন পাবো। পৃথিবীর যেখান থেকেই তুমি পানি নাও না কেন, এই যে H2O ইজ ইকুয়াল টু H2O, পানির সংকেত সবসময় একই, 2টা হাইড্রোজেন পাবা, একটা অক্সিজেন পাবা, 2:1 অনুপাতটা সবসময় ধ্রুব হবে, এটাই। এবার আসো আমরা জানবো পরমাণু এবং অণু কি। তো পরমাণু, অ্যাটমস, অণু বা মলিকিউল, আমরা এগুলো সম্পর্কে জানবো। তো এই যে আমাদের ডাল্টন সাহেব তো বলেছেন, আমরা পদার্থকে যদি তুমি ভাঙতে থাকো, তাহলে ক্ষুদ্র 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 ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম অবস্থায় যাও। ক্ষুদ্রতম মানে কি, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম। তুমি একদম ভাঙতে 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 একদম 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 লাস্ট স্টেজে তুমি যদি যাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে তার পরমাণু। ঠিক আছে? তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তুমি যদি সোডিয়ামকে ভাঙতে থাকো, এটাকে ভাঙতে 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 একদম ক্ষুদ্রতম স্টেজে যখন যাবে, এটা হচ্ছে তার পরমাণু। তাহলে এটা মৌলের গুণাগুণ থাকে, নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন বিদ্যমান, অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে পরমাণু। পরমাণু মানে আমাদের এই যে ক্ষুদ্রতম স্টেজ অফ ম্যাটার বা মৌল। তো এক্ষেত্রে আমরা যখন অনেকগুলো পরমাণু যখন একসাথে হবে, তখন তাকে আমরা বলি অণু। অনেকগুলো পরমাণু যখন একসাথে থাকে, তখন তাকে আমরা বলি অণু। অক্সিজেন, এটাও একটা অক্সিজেন, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। অক্সিজেন দুইটা যখন একসাথে হবে, তখন অক্সিজেন অণু। এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, দুটো একসাথে হলে অক্সিজেন অণু। এটা একটা হাইড্রোজেন, এটা একটা অক্সিজেন। এই যে একটা হাইড্রোজেন দুটো অক্সিজেন একসাথে, সরি, এই যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন একসাথে হলে তখন তাকে আমরা বলি পানি, H2। এটা হচ্ছে কি, অণু, এটা একটা অণু। বাট এগুলো ইন্ডিভিজুয়ালি পরস্পর পরমাণু। ওকে? তাহলে এই যে সেমভাবে আমরা অক্সিজেন অণু বলতে পারি, সেমভাবে কার্বনের অণু হইতে পারে। কার্বন এবং দুটো অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড নামক অণু গঠন করতে পারে, যেখানে আমরা দুটো পরমাণু দেখতে পাচ্ছি। মূলত সংখ্যা হবে তিনটা, দু রকমের তিনটা পরমাণু, কার্বন একটা, অক্সিজেন দুটা। ওকে? একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয়। তাহলে একই মৌল, অক্সিজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু অক্সিজেন গ্যাস, এটা একটা মৌলের পরমাণু। ওকে? নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন ইজ ইকুয়াল টু নাইট্রোজেন গ্যাস, এটা একটা মৌলের পরমাণু। বাট ভিন্ন ভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন একটা মৌল, অক্সিজেন আরেকটা মৌল, কার্বন ডাইঅক্সাইড টোটাল যে অণু হইল, এটা হচ্ছে যৌগের অণু। সেমভাবে আমরা বলতে পারি এই যে নাইট্রিক অক্সাইড, NO, সেমভাবে আমরা বলতে পারি H2O, এটা একটা যৌগের অণু। বাট আমরা যে অক্সিজেন গ্যাস পড়ছি, আমরা যে নাইট্রোজেন গ্যাস পড়ছি, আমরা যে হিলিয়াম বা অন্য যে কোনো গ্যাস বলো তুমি, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই মৌলের অণু। একই মৌলের একাধিক পরমাণু যখন যুক্ত হবে, তখন তাকে মৌলের অণু বলা হয়। ভিন্ন মৌলের পরস্পর যদি যুক্ত হয়, পরমাণু যুক্ত হলে তাকে আমরা বলি যৌগের অণু। ওকে? আচ্ছা, এরপর আসো মৌলের প্রতীক বা সিম্বলস অফ এলিমেন্ট। বি কেয়ারফুল, আমরা প্রতীক বলি মৌলের জন্য, মৌলের জন্য বলি প্রতীক। আই রিপিট, আমরা মৌলের জন্য প্রতীক বলি, আমরা অণুর জন্য সংকেত বলি, আমরা অণুর জন্য বলি সংকেত, অণুর জন্য বলি সংকেত। মৌলের জন্য প্রতীক বলি, অণুর জন্য সংকেত বলি। মৌলের হয় প্রতীক, 118টা যে পড়ছো, হাইড্রোজেনের জন্য H, অক্সিজেনের জন্য O, নাইট্রোজেনের জন্য N, এগুলো হচ্ছে এক একটা মৌল। এগুলোকে প্রকাশ করছো তুমি H নামক প্রতীক দ্বারা, অক্সিজেনকে প্রকাশ করছো O নামক প্রতীক দ্বারা, নাইট্রোজেনকে প্রকাশ করছো N নামক প্রতীক দ্বারা। তাহলে এগুলো হচ্ছে মৌল, মৌলের হয় প্রতীক। আবার যে পড়তেছো পানির সংকেত H2O, তো এটা একটা অণু। এই অণুর জন্য কি বলতেছো, অণুর জন্য প্রতীক শব্দটা বেরো নাই আমার মুখ দিয়ে, আমার মুখ দিয়েই বেরিয়ে গেছে সংকেত। তাহলে পানির সংকেত, এটা হাইড্রোজেনের প্রতীক বলতে হবে, হাইড্রোজেনের সংকেত বলা যাবে না। তাহলে মৌলের হয় প্রতীক, অণুর হয় সংকেত। সেমভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা সংকেত, যৌগ বা অণুর সংকেত। সালফিউরিক অ্যাসিড, এটা একটা সংকেত। ওকে? তো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলি। তাহলে প্রতীকের সংখ্যাটা পড়বা, কোনো মৌলের আমরা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলি প্রতীক। ওকে? ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপের প্রতীক বলি। প্রত্যেকটা মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা কিছু প্রতীক ব্যবহার করা হয়। তাহলে আমরা 118টা মৌলকে 118 রকমের সিম্বল বা প্রতীক দ্বারা এটাকে আইডেন্টিফাই করতে হবে না? তো আমাদের এগুলাকে কিছু নিয়ম মেনে আমরা এগুলো করব। লাইক আমরা মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। স্বাভাবিকভাবে 1 নাম্বার রুলসে আমরা কি পড়ব, ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এই যে প্রতীকটা লিখি। তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। এক্ষেত্রে খেয়াল করো, আমাদের মৌলের নামকরণে
কার্বনের জন্য আমরা প্রথম অক্ষর সি পেয়েছি, ক্লোরিনের জন্য প্রথম অক্ষর সি পেয়েছি, তবে যেহেতু সি একবার নিয়ে নিয়েছো তাই আমরা সিএল বলছি। ক্যালসিয়ামের জন্য আমরা সি পেয়েছি, তবে তুমি যেহেতু এখানে সি একবার নিয়ে নিয়েছো তাই সি এ বলতেছি ক্যালসিয়ামের জন্য। কোবাল্টের জন্য তুমি সি পেয়েছো, যেহেতু সি একবার নিয়ে নিয়েছো তাই সি ও বলতেছে, এবং প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকি সব অক্ষর হবে ছোট হাতের। ক্যাডমিয়ামের জন্য সিডি, ক্রোমিয়ামের জন্য সিআর। এভাবে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা এই প্রতীকটাকে আইডেন্টিফাই করি, এবং একই প্রতীক যখন একাধিকবার আমাদের কাছে আসে তখন আমরা সুবিধার্থে একাধিক শব্দ ইউজ করছি। ঠিক আছে, এবার আসলে লেটিন নাম আমরা অনেকগুলো দেখা যাবে যে তুমি নাইট্রোজেন অলমোস্ট তুমি এখন ওই যে নাইট্রোজেনের জন্য নিয়ে নিয়েছো, নাইট্রোজেন শব্দটা আসছে এন আসছে নাইট্রোজেন থেকে, ইংলিশ শব্দ। এক্ষেত্রে আমরা সোডিয়ামটা নিব ন্যাট্রিয়াম থেকে, বা এখানে আমরা যে এন এ এই যে সোডিয়ামটা নেওয়া হয়েছে লেটিন নাম ন্যাট্রিয়াম থেকে, কপারটা নেওয়া হয়েছে কাপ্রাম থেকে সি ইউ, দেন পটাশিয়ামটা নেওয়া হয়েছে ক্যালিয়াম থেকে কে, সিলভারটা নেওয়া হয়েছে আমাদের আর্জেন্টেনাম থেকে এজি, টিনটা নেওয়া হয়েছে স্টেনাম থেকে এসএন, অ্যান্টিমনি নেওয়া হয়েছে স্টিভিয়াম থেকে এসবি, দেন আমাদের গোলটা নেওয়া হয়েছে অরাম থেকে ইউ, লেডটা নেওয়া হয়েছে প্লাম্বাম বা পিবি থেকে পিবি, টাংস্টান হচ্ছে ওলফ্রাম বা ডাবল ইউ, আয়রন হচ্ছে ফেরাম এফ ই, মার্কারি হচ্ছে হাইড্রোজেরিয়াম বা এইচ জি। আচ্ছা, তো মার্কারি এসজি, ওকে। দেন আমরা এরপরে তো তোমার প্রথম নিয়ম গেল, এবার যদি দ্বিতীয় নিয়ম আসে, যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তাহলে একটি মৌলকে প্রথম নামের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং অন্যগুলোকে প্রত্যেকটি দুই অক্ষরে লেখা হয়। ওই যে বললাম, যখন একাধিক পাবা তখন দুই অক্ষরে লিখবা, সিম্পল। এরপরে প্রথম অক্ষরটা বড় হাতের হলে বাকি অক্ষর হবে ছোট হাতের, সিম্পল। কিছু কিছু মূল আমরা লেটিন নাম থেকে নিই, শেষ। এরপর হচ্ছে সংকেত, তাহলে সংকেত হয় কার? সংকেত হয় আমাদের যৌগের। তো হাইড্রোজেন একটা যৌগ, এটা হচ্ছে সংকেত এই এইচ টু, N2, নাইট্রোজেন একটা সংকেত যেটা হচ্ছে N2, অ্যামোনিয়া হচ্ছে একটা সংকেত NH3, অ্যামোনিয়াম কি? অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়া NH3, ওকে। ক্লোরিন গ্যাস Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরাস অ্যাসিড H2SO3, ওকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে এগুলো মাথায় রাখবা, নাইট্রোজেন N2, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে আমাদের H2 ব্যবহার করা হয়। এইগুলা কেন কথাবার্তা বলা হয়েছে, আশা করি বুঝছো। এবার আসে পরমাণুর ভিতরে কি কি কণা আমরা পাবো, দ্য পার্টিকেলস ইনসাইড অ্যান অ্যাটম। আমরা যে পরমাণু পড়লাম, আমরা যে একটা পদার্থ, মনে করো তুমি সোডিয়াম নিলা, সোডিয়ামকে ভাঙতে শুরু করলা, তো একটা সোডিয়ামের খণ্ড দেওয়া হলো, পাথরের মতো একটা খণ্ড দেওয়া হলো, তুমি সোডিয়ামকে ভাঙতে একদম ক্ষুদ্রতম স্টেজ অফ সোডিয়াম মানে অ্যাটম বা পরমাণুতে পৌঁছে গেলা। এবার পরমাণুতে কি আছে এটা কিছু জানতে মন চাইবে না, এই পরমাণুর ভিতরে আবার কি আছে আমরা এখন পড়বো, এই যে পরমাণুর ভিতরে কি আছে। তো এই যে পরমাণু, মূলত আমরা তিনটা কণা পাবো পরমাণুতে, আমরা টোটাল তিনটা পার্টিকেল পাবো। তাহলে অ্যাটমের ভিতরে থাকবে পার্টিকেলস, অ্যাটমের ভিতরে থাকবে পার্টিকেলসগুলো কি কি হইতে পারে? ইলেকট্রন হইতে পারে, প্রোটন হইতে পারে, নিউট্রন হইতে পারে। আবার এগুলো আবার কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি, ইলেকট্রন আবার অনেক কিছু পদার্থ দিয়ে তৈরি, প্রোটন আবার অনেক কিছু পদার্থ তৈরি, নিউট্রন আবার অনেক কিছু পদার্থ তৈরি। বাট আপাতত তোমরা এসএসসিতে এতটুকুই জানবা, ইলেকট্রন প্রোটন নিউট্রন পর্যন্ত জানবা। এগুলো আমরা অনেক কিছু পড়ি, বুসন কণা আছে, মিয়ন কণা আছে, এগুলো অনেক বিস্তারিত পড়াশোনা, মডার্ন ফিজিক্সে পড়বা। আচ্ছা, তো এখানে আমরা পরমাণু পড়ব তিনটা কণা দিয়ে তৈরি। তো এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা যদি এগুলোকে ভাঙি, পরমাণুকে তুমি যদি ভাঙো, এখানে কি কি পাবা? ইলেকট্রন পাবা, প্রোটন পাবা, নিউট্রন পাবা। এবং পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, তাহলে এটা তো আমরা অনেকবার পড়ছি। এই যে মাঝখানে কি থাকবে? মাঝখানে প্রোটন প্লাস নিউট্রন থাকবে। এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই যে প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে যেটা আছে, এটাকে আমরা প্রোটন এবং নিউট্রন যে মাঝখানে আছে, এই মাঝখানটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তাই না? এবার আসি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন হলো পরমাণুর একটা মূল কণিকা। পরমাণুর মূল কণিকা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণুর মূল কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই যে
ইলেকট্রন তার মধ্যে অন্যতম, যার আদান বা চার্জ হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে ইলেকট্রনের চার্জ কেমন? ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। এই আদানের পরিমাণ কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আগে হবে মাইনাস সাইন, মনে রাখবা। ইলেকট্রনের চার্জ যত, প্রোটনের চার্জও তত। কত? 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। তবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, এতটুকুই পার্থক্য। তাদের আদানের মান সমান, বাট চিহ্ন বিপরীত। একটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, একটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রনকে সংক্ষেপে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং একটা ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আমরা যদি এসআই এককে বলি 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে, এসআইকে কত হয়? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আপেক্ষিক আদান, আপেক্ষিক আদান বলতে তুমি যদি নিউট্রনের আদানকে নিউট্রাল মানে জিরো ধরো, তুমি যদি নিউট্রনের আদানকে নিউট্রাল মানে জিরো ধরো, ইলেকট্রন হবে -1, প্রোটন হবে +1, শেষ। তুমি যদি ইলেকট্রনের এই যে নিউট্রনের আদানকে যদি জিরো ধরো, সাপেক্ষ মানে কি? আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে কারো সাপেক্ষে চিন্তা করা, কারো সাপেক্ষে চিন্তা করা। মনে করো এটা হচ্ছে কাউসার, এটা হচ্ছে মনে করো খুবই পিছিয়ে একটা বাচ্চা, তারপর এটা হচ্ছে আজকে জন্ম নিয়েছে এমন একটা বাচ্চা। আমি যদি বলি এই যে এই বাচ্চার সাপেক্ষে কাউসার এবং এই বাচ্চার মাঝে কে লম্বা কে ছোট, কে লম্বা কে খাটো, তাহলে অবশ্যই কোয়েশ্চেন আসবে কি এই ছেলেটা খাটো বা এই ছেলেটা বাটি বা খাটো হবে আর কি, ছোট। তাহলে আমি যদি বলি বড় ছোট, তাহলে এই বাচ্চা এবং এই বাচ্চার মধ্যে কে ছোট কে বড়, তাহলে আমার কোয়েশ্চেন আনসার আসবে কি এই বাচ্চাটা ছোট। বাট আমি যদি এখন বলি এই বাচ্চা এবং আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তার মাঝে কে ছোট কে বড়, আমার উত্তর আসবে এই বাচ্চাটা তখন আবার বড়। তাহলে এই বাচ্চাটা একবার ছোট, এই বাচ্চাটা একবার বড়। দিস ডিপেন্ডস আপ টু আমাদের এই যে কার সাপেক্ষে চিন্তা করতেছে, আমাদের এটার উপর ডিপেন্ড করতেছে আমরা কাকে কি বলবো। তাহলে এখানে আমাদের আদানের ভ্যালু তো তুমি জানো -1.60 ইন্টু 10⁻19 কুলম। তাহলে আবার আদান আবার -1 কেমনে হয়? না, এটা স্বাভাবিক আদান, এটা আপেক্ষিক আদান। তুমি যদি নিউট্রনকে জিরো ধরো তাহলে ইলেকট্রনের আদান তুমি -1 বলতে পারবা। তুমি যদি নিউট্রনকে জিরো ধরো তুমি প্রোটনের আদান +1 বলতে পারবা, এটাই। এরপর প্রোটন ও নিউট্রনের পর 1840 গুণ, 1837 গুণ বলে এক এক বই আমাদের ইন্টারভিউ মুসিবল 1837 এমন কিছু আছে। তাহলে এই যে প্রোটন এবং নিউট্রনের ভর কত? 1840 গুণ কম। খেয়াল করো, আমাদের এটার ভর হচ্ছে 9.11 10⁻28 গ্রাম বা 31 কেজি। খুবই কম ভরটা, আমাদের ভর খুবই কম। ইলেকট্রনের ভরকে এজন্য আমরা অলমোস্ট জিরো ধরে থাকি, ইলেকট্রনের ভরকে আমরা এই জন্য অলমোস্ট জিরো ধরে থাকি কারণ এর ভর খুবই কম। প্রোটন এবং নিউট্রনের ভরের চাইতে 1840 গুণ কম, দিস ইজ হিউজ। তো এই জন্য আমরা ইলেকট্রনের ভরকে অনেক সময় জিরো ধরে থাকি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। লাইক এখানে আমরা যে আপেক্ষিক কথাটা ইউজ করলাম, এখানে যেমন নিউট্রনের আদান যেমন জিরো ধরছিলা, ভরের বেলায় ইলেকট্রনের আদানকেই আমরা জিরো ধরে বসি, ভরের বেলায় ইলেকট্রনের আদানকে আমরা জিরো ধরে বসি, এবং প্রোটনের তখন 1 হয়, ইলেকট্রনেরও তখন 1 হয়। খেয়াল করো এই যে আপেক্ষিক ভর ইলেকট্রনের বেলায় কত ধরলা? জিরো। এমনি এমনি ধরো নাই, এই যে এটার ভর 1840 গুণ কম, অলমোস্ট জিরো জিরো টাইপ। এই জন্য আমরা এটাকে জিরোই ধরি, এবং এটা যদি জিরো হয় এই প্রোটনকে আপেক্ষিকভাবে ধরবো 1, নিউট্রনকেও ধরবো আপেক্ষিকভাবে 1। ওকে, আপেক্ষিক ভর তাহলে শূন্য ধরা হয়। এবার আসে প্রোটন। প্রোটন হলো পরমাণুর একটা মূল কণিকা যার চার্জ বা আদান ধনাত্মক বা পজিটিভ। তাহলে আমরা মূল কণিকা তিনটা পড়লাম, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। ওকে, দেন এটার চার্জ হবে কেমন? ধনাত্মক বা পজিটিভ, এবং এই আদানের পরিমাণ কত? 1.60 10⁻19 কুলম। পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, 1.673 ইন্টু 10⁻27 গ্রাম। নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, বা এটা হচ্ছে তুমি যদি এসআইকে বলো কি হবে? 1.673 ইন্টু 10⁻27 কেজি। এসআইকে বলে 27 বলতে হবে। 1.673 বা নিউট্রনের বেলায় 1.675 ইন্টু 10⁻27 কেজি। এবং প্রোটনের আপেক্ষিক আদান +1 ধরবা, কারণ আমরা নিউট্রনকে কি ধরেছিলাম? জিরো। এবং আপেক্ষিক ভর 1 ধরবা, কারণ আমরা ইলেকট্রনের ভর জিরো ধরেছি। এবার চারটা সুন্দরভাবে পড়ে নিবা, তাইলেই শেষ। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে, প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে এন দ্বারা। এটার আদান হচ্ছে এত, এটার আদান হচ্ছে এত, এটার আদান জিরো। প্রকৃত ভর এটা -1 +1 0 0 1 1, শেষ। নিউট্রনকে কি বলবা? নিউট্রন হচ্ছে আমাদের আরেকটা মূল কণিকা যেটা আমাদের নিউক্লিয়াসে অবস্থিত, যার কোনো আদান বা চার্জ নাই। নিউট্রাল মানে নিউট্রাল, তার কোনো চার্জ বা আদান নাই। তো হাইড্রোজেনের ছাড়া সকল পরমাণুতেই আমাদের কি আছে? নিউট্রন আছে। একমাত্র হাইড্রোজেনেই আমাদের কোনো নিউট্রন নাই, মনে রাখবাই এটা। আমাদের একমাত্র হাইড্রোজেনেই কোনো নিউট্রন নাই, এটা খুব
খুব আসে আমাদের মেডিকেল, তারপর বিভিন্ন অ্যাডমিশনও মাঝে মাঝে তুলে দেয়। খুবই বেসিক ছোট্ট কোয়েশ্চেন, তো মানে অনেক সময় মাথা থেকে ছুটে যায় এই কথাটা, যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু এক, তার মাঝে প্রোটন সংখ্যা আছে এক, তার ভর সংখ্যাও কিন্তু এক। মনে রাখবা হাইড্রোজেনের ভর সংখ্যা কত? এই যে আমাদের হাইড্রোজেনের ভিতরে নিউক্লিয়াসে কি আছে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, আর আমরা কি জানি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলি, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা না। এই যে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলি, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তো এক্ষেত্রে আমরা হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক, এটা তো জানি, বাট এটার ভর সংখ্যাও কিন্তু এক। ভর সংখ্যা এক কেমনে হয়? কারণ এখানে আমাদের কোনো নিউট্রনই নাই, তার মানে প্রোটন এক প্লাস জিরো ইজ ইকুয়াল টু এক। এই জন্য আমরা এই যে হাইড্রোজেনের ভর সংখ্যা বলি এক। তো এটাকে নিউট্রন রয়েছে, একে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। এর ভর প্রোটনের ভর হচ্ছে সামান্য বেশি। কত বেশি? এটা হচ্ছে 1.673, এটা নিউট্রন হচ্ছে 1.675, এতটুকুই বেশ কম। তো নিউট্রনের আপেক্ষিক আধান জিরো, আপেক্ষিক ভর ওয়ান ধরা হয়। আমাদের নিউট্রন আপেক্ষিক আধান কিন্তু জিরো। আদান 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 বা চার্জ অলমোস্ট নিউট্রাল, নিউট্রন মানে নিউট্রাল। আপেক্ষিক ভর আবার সবচেয়ে বেশি। আমাদের পরমাণুর সবচেয়ে ভর বিশিষ্ট মূল কণিকা হচ্ছে নিউট্রন। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণিকা হচ্ছে নিউট্রন, মনে রাখবা, সবচেয়ে ভারী আর আমাদের এই মূল কণিকার মাঝে আর কি। আচ্ছা, এবার আসো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। তো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, আমরা জানি আমাদের একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকবে, যতগুলো প্রোটন সংখ্যা থাকবে নিউক্লিয়াসে, এই প্রোটন সংখ্যাকেই আমরা বলি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। সিম্পল। আমরা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। এই যে কোনো মূলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো মূলের যতগুলো প্রোটন থাকবে ঠিক ততটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। হিলিয়ামের ক্ষেত্রে দুটা প্রোটন আছে, তার মানে তার পারমাণবিক সংখ্যা কত? দুই। অক্সিজেনের ক্ষেত্রে আটটা প্রোটন আছে, পারমাণবিক সংখ্যা কত? আট। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই মূলের পারমাণুকে চেনা যায়। এক বললে তুমি হাইড্রোজেন বলবা, দুই বললে হিলিয়াম বলবা, তারপর তিন বললে লিথিয়াম বুঝবা, বেরিলিয়াম, চার বললে বেরিলিয়াম বুঝবা। এভাবেই তো আমরা চিনি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, এভাবে আমরা পড়ছি না? আচ্ছা, গেল। এরপরে আরেকটা বিষয় মাথায় রাখবা, একটা মূল স্বাভাবিকভাবে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলা ইলেকট্রনও থাকে। একটা মূলের যতগুলা প্রোটন থাকে ঠিক আবার ততগুলা ইলেকট্রনও থাকে। ওকে? এবং এই প্রোটন সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এই প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড। ইংরেজি বড় হাতের জেড দ্বারা আমরা প্রকাশ করি এই প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে। যেহেতু প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ মানে কি? আমাদের এই যে পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন, পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকবে, পরমাণুর বাইরে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে। এই জন্য আমরা সামগ্রিকভাবে একটা পরমাণুকে আদানবিহীন বা চার্জ শূন্য বলি। তাই পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। গেল। এরপর আসে ভর সংখ্যা। ভর সংখ্যা তো বললাম আমরা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন প্লাস নিউট্রন আছে। এই যে প্রোটন এবং নিউক্লিয়াসের যে যোগফল, প্রোটন এবং নিউট্রনের যে যোগফল, এই যোগফলটাকেই আমরা বলি মাস নাম্বার অথবা ভর সংখ্যা। তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। মনে রাখবা নিউক্লিয়ন সংখ্যা, এটা পরীক্ষায় একটু গোলাই দেয়, মানে যদিও তোমাদের বয়সের নামটা নাই মনে হয়। নিউক্লিয়ন সংখ্যা কোথায় জন্য থাকতে পারে? নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর নাম কি? ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতে বলছি? জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে, তাহলে এটা যদি তোমার একটা মূল হয় এক্স, এক্স এর উপরে তুমি লিখবা ভর সংখ্যা বা এ, এক্স এর উপরে তুমি ভর সংখ্যা বা এ লিখবা, নিচে পারমাণবিক সংখ্যা বা জেড লিখবা। একটা মূল যদি এক্স হয়, এক্স এর উপরে, এক্স এর বাম পাশে, এক্স এর বাম পাশে উপরে যেটা লিখবা সেটা হচ্ছে ভর সংখ্যা, বাম পাশে নিচে যেটা লিখবা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ওকে? তাহলে বাম পাশে উপরে ভর সংখ্যা, বাম পাশে নিচে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। স্যার দুটোই? হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে। আচ্ছা, তো মূলের বাম পাশে উপরে থাকবে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। মূলের বাম পাশে নিচে থাকবে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। বুঝে গেছে? আচ্ছা, পরমাণুর মডেল বা অ্যাটমিক মডেল আমরা ইতিমধ্যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলো পড়ে আসছি। এবার আসে পরমাণু মডেল বা অ্যাটমিক মডেল। আমরা দুটা মডেল নিয়ে পড়বো আমাদের এই অধ্যায়ে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। ওকে? তো
তো রাদারফোর্ড পরমাণু মডেল আমাদের মূলত নিউক্লিয়াসের ধারণা দেন এবং উনি আমাদেরকে বলেন মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘূর্ণায়মান আছে এবং উনি সৌরজগতের সাথে তুলনা করেন আসলে আমাদের এই যে পরমাণুর মডেলগুলোকে দেন। নিউক্লিয়াস যে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, তারপর সামগ্রিকভাবে তড়িৎ শূন্য, এই ধারণাগুলো আমরা ওনার থেকে পাই। উনি আমাদের মূলত তোমার একটা পরীক্ষা করেন যেটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলি। মনে করো আমাদের এটা একটা পাতলা সোনার পাত, যেটাকে আমরা একটা ধরি পরমাণুর মতো, মাঝখানে প্রোটন বা প্রোটন প্লাস নিউট্রন আছে, এখানে ইলেকট্রনগুলো আছে। উনি এই পাশে অনেকগুলো আলফা কণা নিঃসরণ করেন। আলফা কণা মানে হিলিয়াম 2+ নিউক্লিয়াস, হ্যাঁ, অসংখ্য হিলিয়াম 2+ নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলি। আলফা কণা মানে হিলিয়াম 2+ নিউক্লিয়াস। তাহলে এই আলফা কণা যখন এই পাশে নিঃসৃত করা হলো, উনি লক্ষ্য করেন যে এই পাশে উনি জিঙ্ক সালফার একটা পর্দা দেন, এই যে এখানে কোনো কিছু যাতে প্রতিপ্রভা সৃষ্টি হলে উনি এটা বুঝতে পারেন। তো এই যে হিলিয়াম 2+ বা আলফা কণা সমূহ উনি এখানে নিক্ষেপ করে উনি দেখেন যে ম্যাক্সিমাম হিলিয়াম আলফা কণায় কিন্তু এই পাশে ব্যাত করে চলে গেছে, ম্যাক্সিমাম আলফা কণায় ব্যাত করে চলে গেছে। ওই যে ম্যাক্সিমাম আলফা কণা যেহেতু ব্যাত করে চলে গেছে, উনি একটা সিদ্ধান্ত আসেন, তার মানে উনি বুঝতে পারেন যে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, এটা হচ্ছে ওনার ফার্স্ট সিদ্ধান্ত। এরপর উনি এটা লক্ষ্য করেন যে এখানে মাঝখানে কিছু একটা আছে, যে কিছু একটার সাথে আমাদের এই আলফা কণাগুলা বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণে বিপরীত দিকে ফিরে আসতেছে। এবং এই ফিরে আসার জন্য উনি চিন্তা ভাবনা করেন মাঝখানে কিছু একটা আছে নিশ্চয়ই, এই কিছু একটা নাম দেন উনি নিউক্লিয়াস। তার মানে উনি আবিষ্কার করেন নিউক্লিয়াস, পরমাণু যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস উনি আবিষ্কার করেন। এবং উনি পরবর্তীতে লক্ষ্য করেন যে এগুলো আসলে যেহেতু আমরা হিলিয়াম 2+ যেটা দিলাম বা আলফা কণা যেটা দিলাম, এটা তো পজিটিভ চার্জ বিশিষ্ট, বাট আমরা এখানে এটা নিক্ষেপ করার ফলে এটা কেন বিকর্ষণ করতেছে? আমরা জানি বিকর্ষণ কখন করে, সমধর্মী চার্জ থাকলে বিকর্ষণ করে, সমধর্মী চার্জ পজিটিভে পজিটিভে নিজে বিকর্ষণ করবে, তার মানে মাঝখানে যে কিছু একটা আছে এটা অবশ্যই পজিটিভ ছিল। এবং এটা থেকে উনি ধারণা পান যে প্রোটন যেটা আছে পরমাণু নিউক্লিয়াসে এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং এই প্রোটনকে বা ইয়েকে ঘিরে আমাদের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। তো উনার মডেল থেকে আমরা কয়েকটা স্পেসিফিক পয়েন্ট পাই। পরমাণুর একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রটার নাম দেন উনি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে উনি প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের অবস্থান দেখতে পান, এবং যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর শূন্য ধরা হয়, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের ভরে পরমাণু ভর হিসেবে চিন্তা করা হয়। আমরা জানি ইলেকট্রনের ভর খুবই নগণ্য, খুবই নগণ্য, দ্যাটস ওয়াই ইলেকট্রনের ভরটাকে উনি স্কিপ করে প্রোটন এবং নিউট্রনের ভর যে নিউক্লিয়াসের ভর এটাই হচ্ছে পরমাণুর ভর, শেষ। এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এই জায়গাটা খুবই ক্ষুদ্র, নিউক্লিয়াস জায়গাটা খুবই ক্ষুদ্র, কারণ খেয়াল করো ম্যাক্সিমাম আলফা কণায় কিন্তু ভিতরে ব্যাত করে চলে গেছে, তার মানে কি ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, তার মানে মাঝখানে যে নিউক্লিয়াস আছে এটা খুবই অল্প জায়গা জুড়ে আছে। 20,000টার মধ্যে একটা, 20,000 রশ্মির মাঝে 20,000 আলফা কণার মাঝে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তার মানে 19,999 দিকে ব্যাত করে চলে গেছে, তার মানে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, খুব অল্প স্থান জুড়ে নিউক্লিয়াসটা আছে। এটাই বলা হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এরপরে সৌরজগৎকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এভাবে উনি আসলে আমাদের ইলেকট্রনের সাথে গ্রহগুলোর তুলনা করেন, নিউক্লিয়াসের সাথে সূর্যের তুলনা করেন, এবং এটাকে আমরা সৌরজগতের মডেলের সাথে উনি উপস্থাপন করেন, মডেলের মতো উপস্থাপন করেন। প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমানে বিপরীত চিহ্নের এবং সামগ্রিক চার্জ শূন্য। এখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো মাঝখানে প্রোটন আছে, এবং ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান, আলটিমেটলি তারা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। এবং ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস একদম আকর্ষণ বল কাজ করে, যাকে কেন্দ্রমুখী আকর্ষণ বল বলে। এই যে আমাদের এখানে নিউক্লিয়াস ইলেকট্রন ঘুরছে, এখানে আমাদের প্রোটন আছে, এই যে ইলেকট্রন এবং প্রোটনের মাঝে এক প্রকার আকর্ষণ বল কাজ করে, যাকে আমরা বলি কেন্দ্রমুখী আকর্ষণ বল। এই কেন্দ্রমুখী আকর্ষণ বল হচ্ছে আমাদের সূর্য এবং পৃথিবী যেভাবে ঘুরে, এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের জন্য উনি বলতেছে ইলেকট্রনগুলোও সেমভাবে ঘুরে। আচ্ছা, দেন রাধারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, সোলার সিস্টেম মডেলও বলা হয় বা সৌর মডেলও বলা হয়। এই মডেলকে উনি নিউক্লিয়ার মডেলও বলা হয়, ঠিক আছে। এবার আসো রাধারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন কি ছিল। ফার্স্ট অফ অল উনি এই বলেছেন যে বিভিন্ন কক্ষপথে ঘুরে, বাট কিরকম কক্ষপথ, এটা কি এটার ব্যাসার্ধ কেমন, আকৃতি কেমন, বৃত্তাকার উপবৃত্তাকার, উনি কিছুই বলেন নাই, তাহলে এটা একটা ত্রুটি। এরপরে সৌরজগতের সাথে উনি তুলনা করেছেন, বাট এটা মোটেও ঠিক ছিল না, কারণ আমরা জানি সূর্য এবং গ্রহগুলা চার্জহীন, মানে চার্জ নেই। বাট যে সূর্যের সাথে উনি নিউক্লিয়াসের তুলনা করলে এটা তো পজিটিভ চার্জ বিশিষ্ট, গ্রহগুলোর সাথে যে ইলেকট্রনের তুলনা করলে এটা তো নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাহলে এটা ঠিক হয় নাই। এরপর আসো একের অধিক ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, এটার ব্যাখ্যাও উনি এই মডেলে দেন নাই। উনি বলছে একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে সেটা, বাট একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে এটার মডেল উনি দিতে পারেন না। আবার ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে একটা বিষয় আবার খুবই ভয়ঙ্করভাবে উঠে আসছে, সেটা হচ্ছে এভাবে যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে কোনো ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে, তাহলে তার আবর্তন চক্র আস্তে আস্তে ছোটো হতে থাকবে, ছোটো হতে একটা
এক সময় আলটিমেটলি নিউক্লিয়াসে পতিত হবে। ফলে পৃথিবীতে পরমাণুর অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, যেটা আসলে কখনোই সম্ভব না। এভাবে আমরা তার ত্রুটিগুলো বর্ণনা করব পরীক্ষা সিকিউতে। এবার আসো বোর পরমাণু মডেল। 1913 সালে আমাদের রাদারফোর্ড সাহেব 1911 সালে তার মডেল প্রস্তাবনা করেন। তার ঠিক 2 বছর পরে বোর পরমাণু মডেল 1913 সালে আমাদের তার মডেলটা প্রস্তাব করেন। ওনার মডেলের 3টা পয়েন্ট, একটা, দুটা, দেন আরেকটা কই, তিনটা। এই তিনটা মডেল ইয়ে প্রস্তাব করেন। খুবই ভালোভাবে দেখবা এগুলা, কারণ বোর পরমাণু মডেলটা অনেক গ্রহণযোগ্য এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ এইচএসসিতে গেলে তোমরা কোয়ান্টাম বলবিদ্যা মডেল পড়বা, কোয়ান্টাম ভিত্তিক যে মডেল এটা পড়বা কোয়ান্টাম সংখ্যা দ্বারা। বাট আপাতত আপাতত তোমাদের অত কিছু নাই। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নাই, তারপর আরও যে যে রুলস আছে, বিভিন্ন নীতি আছে, প্রিন্সিপাল আছে, এগুলো কিছু নাই। বোর পরমাণু মডেল তোমাদের সর্বশেষ টপিক পরমাণু সম্পর্কে। তো ভালোভাবে পড়বে এটা। তো এখানে আমরা পড়বো যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। উনি স্পেসিফিক করে বলেছেন এগুলা নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে উনি স্পেসিফিক করে বলেছেন এগুলা কিরকম কক্ষপথে ঘুরে, এগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এবং এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলিকে উনি প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা সেল বা অরবিট বা স্থির কক্ষপথ বা স্টেশনের অরবিট এমন নামে অভিহিত করেন। তাহলে এই কক্ষপথগুলোর উনি কিছু নাম দেন, অরবিট, স্থির কক্ষপথ, সেল, কক্ষপথ, এগুলা। এবং এগুলাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। 1 2 3 এভাবে বলি। 1 মানে এক শক্তি, প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর। ছাড়াও কে এল এম এন এভাবে আমরা প্রকাশ করি, 1 2 3 4 এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর আমরা প্রকাশ করি। এরপর সব বোর পরমাণু মডেলে কোনো শক্তি স্তরে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে ভরবেগ তো জানো, ভরবেগ মানে কি এমবি, পি ইজ ইকুয়াল টু এমবি, পড়ো নাই? তো আমরা একটা ইলেকট্রন যেহেতু এভাবে ঘুরতেছে, এটা হচ্ছে কৌণিক গতি। কৌণিক গতি সম্পর্কে তোমাদের যদিও বিস্তারিত নাই, এইচএসসিতে গেলে বিস্তারিত পড়বা। কৌণিক গতির জন্য আমরা বলি কৌণিক ভরবেগ। রৈখিক গতির জন্য একটা গাড়ি সমতল রাস্তায় চলতেছে, এটা হচ্ছে স্বাভাবিক ভরবেগ। বাট একটা ফ্যান চলতেছে, একটা ইলেকট্রন এরকম বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকতেছে, এটা হচ্ছে কৌণিক গতি। এই কৌণিক গতির জন্য এরকম কৌণিক সরণ হচ্ছে, কৌণিক সরণের জন্য কৌণিক ভরবেগ হয়, কৌণিক ব্যাগ হয়, কৌণিক ব্যাগের জন্য কৌণিক ভরবেগ হয়। এবং কৌণিক ভরবেগের জন্য আমরা যে ব্যাসার্ধ, কতটুকু ব্যাসার্ধ এটা ঘুরতেছে, এই আরটা গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে এমবিআর। এমবিআর ইজ ইকুয়াল টু কি বলেন উনি, এমবিআর ইজ ইকুয়াল টু বের করেন NH/2 পাই, NH/2 পাই। এবং এখানে এন হচ্ছে কততম শক্তি স্তরে ঘুরতেছে সেটা। প্রথম শক্তি স্তর হলে n = 1, দ্বিতীয় হলে 2, 3 হলে 3 নম্বর হলে 3। দেন এইচ এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ এর ভ্যালু হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা হচ্ছে 6.626 × 10^34 জুল পার সেকেন্ড, এইচএসির একক, বাট এখানে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এককে দেওয়া আছে। এরপর এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর 9.11 10^31 কেজি, আর হচ্ছে ব্যাসার্ধ, এটা তোমাদের আর। দেন বি হচ্ছে ইলেকট্রনের ব্যাগটা কত বেগে ঘুরতেছে, আর এন হচ্ছে কততম শক্তি স্তরে ঘুরতেছে বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এই জায়গায় আলোচনা করছে তোমাদের, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এগুলো আপাতত তোমাদের জানতে হবে না, প্রধান শক্তি স্তর হিসেবে জানো। প্রধান শক্তি স্তর বা এন হচ্ছে আমাদের এটা, এই যে 1 2 3 যেগুলো আমরা বলি। এরপর আসো আমাদের যে শক্তি শোষণ বা বিকিরণের কিছু কথাবার্তা। এ জায়গায় আমরা যখন আহ, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে, মনে করো এই শক্তি স্তরের জন্য একটা নির্দিষ্ট শক্তি লেভেল আছে, সেটা হচ্ছে 100 জুল, এবং এটার জন্য মনে করো 50 জুল। তাহলে একটা ইলেকট্রন এই জায়গায় আসে মানে কি, তার মাঝে 100 জুল শক্তি আছে। যখনই সেই শক্তি স্তর আসবে তার মাঝে তার 50 জুল শক্তি সে বের করে দিতে হবে, বিকিরণ করতে হবে। এটা হচ্ছে আমরা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসে তখন শক্তির বিকিরণ ঘটে। উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর আসে তখন শক্তি নির্গত হয়, শক্তি বিকিরণ ঘটে। বাট নিম্ন শক্তি স্তর থেকে এখানে একটা ইলেকট্রন যদি এই জায়গায় যেতে চায় তাকে আরও 50 জুল শক্তি গ্রহণ করতে হবে, কারণ এখানে শক্তির পরিমাণ 100 জুল। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, মনে রাখবা। আচ্ছা, এখানে এই কথাবার্তাগুলো বলা হয়েছে। এবং এই যে এখানে আসলে বর্ণালীর ব্যাখ্যা তোমাদের খুবই একদমই নাই, বর্ণালীর ব্যাখ্যা খুবই এগুলা সুন্দরভাবে পড়বা এইচএসসিতে গেলে। এখানে আমাদের যখনই এই ইলেকট্রন স্থানান্তর হয়, ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, এখানে শক্তির পরিবর্তন হয়। এই বললাম না এখানে 50 জুল শক্তির পরিবর্তন হয়েছে, এই 50 জুল শক্তির পরিবর্তনের জন্য এখানে কিছু বর্ণালী দেখা যায়। এই বর্ণালীগুলা আমাদের বিভিন্ন তোমার সিরিজের হয়, লাইম্যান সিরিজ আছে, ব্র্যাকেট সিরিজ আছে, প্রোন সিরিজ আছে, প্যাস্টন সিরিজ আছে। এগুলো যদিও বিস্তারিত নাই তোমাদের, এখানে জাস্ট সূত্রটা দিয়ে দিয়েছে যে শোষিত শক্তির পরিমাণ কত। এখানে যে আমরা বললাম এই যে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ওঠানামা করলে শক্তির পরিবর্তন হবে, শক্তি শোষণ হবে, শক্তির বিকিরণ হবে, কতটুকু শক্তি শোষিত হবে, বিকিরিত হবে, এটার পরিমাণ আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে প্রধান শক্তি স্তরে ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। মানে যখন একটা স্পেসিফিক শক্তি স্তরে ঘুরতে থাকবে তখন শক্তি শোষিত বিকিরিত হবে না। যখনই সে ওঠানামা করতে চাইবে, হয় নিচ থেকে
উপরে যাবে, না হয় উপর থেকে নিচে যাবে, তখনই শক্তি শোষণ বা বিকিরণটা হবে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে, তখন শক্তি বিকিরণ ঘটে। এবং এই যে এর পরিমাণটা আমরা বের করি, এইচ বি ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা বি না, এটা হচ্ছে এইচ নিউ। এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই সূত্র দ্বারা আমরা পরিমাণটা বের করি। সি হচ্ছে যেখানে আলোর বেগ, এবং বি নিউ হচ্ছে কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গদৈর্ঘ্য, শক্তির তরঙ্গদৈর্ঘ্য যেটাকে আমরা বলি। এবার আসো বোর পরমাণু মডেলের সাফল্য কী ছিল। বোর পরমাণু মডেল আমাদেরকে যে সৌরজগতের মডেল রাধাভ পরমাণু সাহেব বলেছেন, এটার ত্রুটি উনি দূর করেন। তারপর রাধাভ পরমাণু মডেলে যে শক্তি শোষণ করলে বিকিরণ করলে কীরকম পরিবর্তন হয় এগুলো বলে নাই, বাট আমাদের বোর পরমাণু মডেল সেটা ক্ল্যারিফাই করেছে। আবার রাধাভ পরমাণু মডেলে অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী বা ব্যাখ্যা করা যায় না, বাট আমাদের এই যে বোর পরমাণু মডেলে বর্ণালী ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া হয়েছে। যদি একক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী লাইক হিলিয়াম প্লাস হাইড্রোজেন, বেরিলিয়াম, কত বেরিলিয়াম 4 না, বেরিলিয়াম বেরিলিয়াম 2 প্লাস, রাইট, বেরিলিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 4, হ্যাঁ বেরিলিয়াম 3 প্লাস হবে, লিথিয়াম 2 প্লাস হবে। এই বর্ণালীগুলোর উনি ব্যাখ্যা দেন মূলত আমাদের বোর পরমাণু সাহেব। এই বর্ণালী ব্যাখ্যা দেন, একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা উনি দিতে পারেন, এর বাইরে উনি আবার দিতে পারেন না। এবার আসো বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, কি কি? তো বোর পরমাণু মডেল একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে, ওই যে বললাম একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী দিতে পারে এই যে এই চারটা মৌল, জাস্ট হাইড্রোজেন হিলিয়াম 2 প্লাস লিথিয়াম 2 প্লাস, হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস বেরিলিয়াম 3 প্লাস, এগুলো দিতে পারে। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা উনি দিতে পারে না। আবার এক এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে ওনার কথা মতো একটা মাত্র রেখা পাওয়ার কথা, বাট উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ পরীক্ষা যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে এগুলো আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, ঠিক আছে। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে এগুলো আসলে বৃত্তাকার না, এগুলো স্পেসিফিক্যালি উপবৃত্তাকার হয়ে থাকে। এবার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আমাদের পরমাণুর শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস, অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। তো আমরা বললাম যে বোর পরমাণু মডেলে যে শক্তি স্তর আছে এগুলোকে আমরা বলি প্রধান শক্তি স্তরের অরবিট বা স্টেশনারি অরবিট, তাই না? এই প্রধান শক্তি স্তরকে আমরা কি বলি, এন বলি, এন। এই এনে টোটাল কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটার জন্য একটা সূত্র আছে, এটা হচ্ছে 2n স্কোয়ার। একটা শক্তি স্তরে এটা যদি 2 নম্বর শক্তি স্তর হয়, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 2n স্কোয়ার সূত্রে তুমি যদি n এর মান 2 বসাও তাহলে 8, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারবে। এই সূত্র দিয়ে আমরা সেটা বের করি। তার মানে তুমি যদি কে ধরো, কে এর জন্য n ইজ ইকুয়াল টু 1 তাহলে কত হয় 2টা, l এর জন্য n ইজ ইকুয়াল টু 2 তার মানে কত হয় 2 স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার 8টা, m এর জন্য কয়টা হয় 18টা, n এর জন্য কয় হয় 32টা, না? তো এইভাবে আমরা বের করি। তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কেতে 1 আছে, হিলিয়ামে 2 আছে। যখনই আমরা জানি কে এর জন্য n ইজ ইকুয়াল টু 1 হয়, 2n স্কোয়ার মধ্যে এখানে 2টা, এখানে 8টা, এখানে 18টা, এখানে 32টা লিমিট সর্বোচ্চ। এখানে যখন 2টা ফিল আপ হয়ে গেছে লিথিয়ামের জায়গায় আমরা এই জায়গায় একটা দিলাম। তো এখানে যখন 8টা ফিল আপ হবে খেয়াল করো, এই যে নিয়নে যখন আমরা এই এল শক্তি আছে 8টা ফিল আপ হয়েছে, এরপরে সোডিয়ামে এরপরে এই ঘরে একটা দিলাম। এইভাবে আমরা মূলত এই শক্তি স্তর থেকে শক্তি স্তর ফিল আপ করে পরবর্তী অরবিটালে যাই। ওকে, 18তম ইলেকট্রন বিন্যাসের পরে আমরা দেখবো এখানে 18টা এখানে ক্যাপাসিটি আছে, খেয়াল করো। এম শক্তি স্তরের ক্যাপাসিটি কত, 18টা। এম শক্তি স্তরের ক্যাপাসিটি 18টা, বাট বাট 19তম ইলেকট্রন বিন্যাসে গিয়ে খেয়াল করো, এখানে কিন্তু আমরা 18টা ফিল আপ না করেই এই 8টা কিন্তু 9 হতে পারতো, এই 8টা কি হইতে পারতো, 9 হইতে পারতো। এই 8টাকে 9 না করে আমরা এন শক্তি স্তরে চলে গেছি, এন শক্তিতে চলে গেছি। এন শক্তি স্তরে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিছি, হোয়াই। এই হোয়াইয়ের ব্যাখ্যা আমরা জানবো উপশক্তি স্তর ব্যাখ্যা করার মাধ্যমে। হ্যাঁ, আমরা একটু উপশক্তি স্তরে যাব। আমরা ক্লাস 8 পর্যন্ত এই 18টা ইলেকট্রন বিন্যাস পড়েছি, আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছি, দ্যাটস ওয়াই আমরা এখন একটু বেশি পড়বো, বা 30 থেকে 35 পর্যন্ত তোমাকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে, অ্যাটলিস্ট 30 পর্যন্ত। আচ্ছা, হিলিয়াম পরমাণুর জন্য আমরা জানি 2 ক্যাথে, এগুলো তো মানে ওখানে বলাই আছে ছকে, এগুলো কি বরাবর। এই যে এখানে কথা বলা হচ্ছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা এবং ক্যালসিয়ামের 20তম ইলেকট্রনটা আমাদের এমকে অপূর্ণ রেখে, কারণ আমরা জানি এম এ ধারণ ক্ষমতা 18টা, বাট এমকে অপূর্ণ রেখে এন শক্তি স্তরে প্রবেশ করেছে। তো কেন এই যে 21তম ইলেকট্রনটা আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, মানে এগুলো কেন হয় এগুলো আমরা বিস্তারিত একটু জানবো। দেন ক্রোমিয়াম, কপার, এগুলোর কিছু ব্যাখ্যা আমরা পড়বো। আচ্ছা, উপশক্তি স্তর মানে কি? উপশক্তি স্তর মানে বুঝো, জাস্ট এগুলো তোমাদের আসলে অনেক বেশি ব্যাখ্যা নাই, তারপর আমি কিছুটা বলি। এই জায়গা হচ্ছে আমাদের একটা শক্তি স্তর বা কক্ষপথ বা শক্তি স্তর। এই শক্তি স্তরে তুমি বলতেছো এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তুমি যত সহজে বলে দিলা তত সহজে কিন্তু এখানে এগুলো থাকে না, এগুলা এখানে এইভাবে থাকে না। এখানে কিছু সিস্টেম আছে, এখানে এগুলো ত্রিমাত্রিক মডেল, 3D 3 ডাইমেনশনাল কনফিগারেশনে এই ইলেকট্রনগুলো থাকে। লাইক এখানে আমরা
এখানে ইলেকট্রনটা এইভাবে থাকবে না। মনে করো এটা যদি এস হয়, মানে এখানে ইলেকট্রনটা মানে আমি এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না ইলেকট্রনটা কিন্তু এই জায়গায় আছে, নো, এটা কখনোই বলা যাবে না। এটা আমার বলার রাইট নেই, কারণ আমরা কখনো এটা বের করতে পারি না একটা ইলেকট্রন কোন জায়গায় স্পেসিফিকলি আছে, এটা আমরা বের করতে পারি না। আমরা ইলেকট্রনের সম্ভাব্য জায়গা পরিমাপ করতে পারি। মনে করো এই একটা এরিয়া গোলাকার একটা এরিয়া, এই গোলাকার এরিয়ায় ইলেকট্রন থাকার সম্ভাবনা, এই গোলাকার এরিয়ায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%। এই গোলাকার এরিয়ায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%। এখানে যে তুমি ডটগুলা দেখতে পাচ্ছ, এই ডটগুলা এক একটা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিশ্চিত করে। মানে এখানে তোমার এটা ইলেকট্রন না, এটা ইলেকট্রনের সম্ভাব্য স্থান। মানে ইলেকট্রন এখানে থাকতে পারে, ইলেকট্রন থাকবে এমন কোনো কথা নাই, ইলেকট্রন থাকবে এমন কোনো কথা নেই, ইলেকট্রন এখানে থাকতে পারে। আবার এরকম একটা ফর্ম হইতে পারে, এই যে এরকম ডাম্বেল আকার একটা ফর্ম হইতে পারে, এই যে ডাম্বেল আকার ফর্ম হইতে পারে, একটা ডাম্বেলের মতো, ডাম্বেল জিম করে ডাম্বেল আছে না, এই যে ডাম্বেলের মতো একটা ফর্ম হইতে পারে, এই যে ডাম্বেলের মতো একটা ফর্ম হইতে পারে। আবার এমন একটা ফর্ম হইতে পারে ডাবল ডাম্বেল আকৃতির, এরকম একটা ডাবল ডাম্বেল আকৃতির ফর্ম হইতে পারে, ঠিক আছে। এই ডটগুলো দেখতে পাচ্ছ, এই ডটগুলো কিন্তু ইলেকট্রন না, এগুলো ইলেকট্রনের সম্ভাব্য স্থান। এই জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%। ওই যে যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, ওই জায়গাটাকে আমরা বলি অরবিটাল। তাহলে এটা হচ্ছে পুরোটা অরবিট। অরবিটের যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, তাকে আমরা বলতেছি অরবিটাল বা উপশক্তি স্তর। অরবিটের বাংলা হচ্ছে শক্তি স্তর, মানে এটা পুরোটা। আর অরবিটের যে যে জায়গায় ইলেকট্রনগুলো আছে তাকে আমরা বলি উপশক্তি স্তর বা অরবিটাল। ওকে, তাহলে এটা আমরা আবার মানে এগুলো বিস্তারিত পড়বা যদিও, এখন না, আর একটু বড় হলে। তো এখানে আমরা প্রধান শক্তি স্তর এন বলবো, প্রধান শক্তি স্তরে কি বলবো, এন বলবো। এবং এই প্রধান শক্তি স্তরকে যদি এন বলি, তাহলে উপশক্তি স্তরকে বলবো এল। এল নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে 0 থেকে n-1, 0 থেকে n-1 হচ্ছে এল নির্ণয়ের সূত্র। এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এল এর সূত্র হচ্ছে 0 থেকে n-1। তোমাকে যদি কখনো এন এর ভ্যালু 3 দেয়া থাকে, তাহলে এল এর ভ্যালু হবে 0, 1, 2। এই যে n-1 এক কম, এক কম সবসময়। তোমাকে যদি কখনো 4 দেওয়া থাকে, 0, 1, 2, 3 হবে এল এর মান। ওকে, এবার আসো, এবং এটাও মাথায় রাখো, এই যে আচ্ছা এবার এখানে বললাম না, এই যে বৃত্তাকার, এই যে বৃত্তাকার এই জায়গায় অরবিটাল, যখনই বৃত্তাকার থাকবে তার নাম এস অরবিটাল, যখন এখানে ডাম্বেল আকার থাকবে তার নাম পি অরবিটাল, যখন এখানে ডাবল ডাম্বেল আকারে থাকবে তখন নাম ডি অরবিটাল। ওকে, আচ্ছা। তো এখানে আমরা এল এর মানের জন্য, বিভিন্ন মানের জন্য বিভিন্ন অরবিটাল পাই, 0, 1, 2, 0, 1, 0, 1, 2, 3। এই যে ওয়ানের জন্য পাই এস অরবিটাল, 0 এর জন্য পাই এস অরবিটাল, 1 এর জন্য পাই পি অরবিটাল, 2 এর জন্য পাই ডি অরবিটাল, 3 এর জন্য পাই এফ অরবিটাল। এদের মাঝে আবার অনেকগুলো সাব অরবিটাল আছে যদিও। এই পি এর মাঝে আমরা 3টে সাব অরবিটাল পাই, পি এক্স পাই, পি ওয়াই পাই, পি জেড পাই। ডি এর জন্য পাই ডি এক্স ওয়াই পাই, ডি ওয়াই জেড পাই, ডি জেড এক্স পাই, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পাই, ডি জেড স্কয়ার পাই। এফ এর জন্য সেমভাবে আমরা পাই। আপাতত তোমাদের জানতে হবে না, আপাতত তোমরা এল পর্যন্ত সীমাবদ্ধ থাকবা। আমরা এন জানলাম, এন মানে প্রধান শক্তি স্তর। এল জানলাম, এল মানে উপ, এই যে আমরা যেটাকে বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর। 0 হইলে এটা এস অরবিটাল, 1 হইলে পি অরবিটাল, 2 হইলে ডি অরবিটাল, 3 হইলে এফ অরবিটাল, ঠিক আছে। এবং আমরা জানি পিএ, পিএ 3টা সাব অরবিটাল পাবো, পি এক্স, পি ওয়াই, পি জেড, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্রত্যেকটার জন্য 2টা ইলেকট্রন করে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, টোটাল কয়টা হয়, 3টা। 3টার জন্য 3 দুগুণে 6টা, p⁶। ডি এর জন্য 5টা অরবিটাল পাও, প্রত্যেকটাতে 2টা করে, d10। এফ এর জন্য 7টা পাও, এফ 14। এভাবে এস এর যে এস এ 2টা, পি এ 6টা, আমরা ডি এ 10টা, এফ এ 14টা ইলেকট্রন পাই। এবার আসলে আমরা এখানে ছোট্ট একটু ব্যাখ্যা করে দিই। এন 1 হলে এল ইজিক্যাল টু কত হবে, 0, কারণ n-1, 0 সহ n-1। তাহলে n1s, এটা কি হবে, 1s। 2 হলে এল এর ভ্যালু হবে 0, 1। 2 হলে এই যে 0 সহ n-1, তাহলে 2 - 1 থেকে 1 হবে 0, 1। 3 হলে 0, 1, 2, তাহলে খেয়াল করো, 2, 0 এর জন্য 2s, 2, 1 এর জন্য 2p, এই যে 2s 2p, 3s, দেন 3p, দেন 3d, কারণ আমি বলেছি spdf এর জন্য পরিচয় কি, 0, 1, 2, 3। 1 হলে p, 0 হলে s, d হলে 2, f হলে 3। দেন 4 আসো, 4s, 4p, 4d, 4f, এই যে 4s, 4p, 4d, 4f। সেমভাবে f এর জন্য আমরা এই 5 এর জন্য সেমভাবে বলবো। গেল।
এরপরে আমরা যে সহকারী কোয়ান্টাম বা এল পড়লাম, এই উপশক্তি স্তর দ্বারা আমরা অরবিটাল সংখ্যা বের করতে পারি 2 × 2l+1। প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি 2 × 2l+1 দিয়ে। তাহলে খেয়াল করো এই চারটা খুবই জরুরি এবং দরকারি। খেয়াল করো, যখন n এর মান 1 হবে তখন আমরা l এর ভ্যালু কত লিখব? l এর জন্য সূত্র কি? 0 সহ n-1, তার মানে 1 - 1 = 0, তার মানে 0ই তো। এবং 0 এর জন্য আমরা কোন অরবিটাল পাই? s অরবিটাল, শুধু s অরবিটাল পেয়েছি। এবং অরবিটালের প্রতীক হবে 1। এটা কি পেয়েছো? 1s, তার মানে 1s। আমরা জানি এই যে অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে, যে 2 × 12+1। এখানে l এর ভ্যালু কত পেয়েছো? 0, তাহলে 0 বসাও তো। এই যে 0 বসালে 1 2 কে 2, তার মানে দুইটা ইলেকট্রন, দুইটা। এবং আমরা জানি n স্কোয়ার, এখানে 2n স্কোয়ারের সূত্র বসে, n এর ভ্যালু কত? n এর ভ্যালু তোমার এখানে কত ধরছো? 1। এই যে 2 × 1² = 2। এই দুটা সূত্রে এখানে l এর মান বসাবা, এখানে l এর মান বসাবা, এখানে n এর মান বসাবা। আলাদা আলাদা টোটাল যোগ করলে কিন্তু টোটাল একই পাবা। এবার আসো 2 এর জন্য। 2 এর জন্য তুমি 0 পাবা, 2 এর জন্য তুমি 1 পাবা। 0 এর জন্য হয় s অরবিটাল, 1 এর জন্য হয় p অরবিটাল। এবং এটা হবে তাহলে 2s, এটা হবে তাহলে 2p, 2s এবং 2p। তাহলে আমরা যদি l এর সূত্র বসাই, এই যে l এর সূত্র যদি বসাও, এখানে 0 বসাও, 2 × 0, 2 × 0 + 1, তাহলে এখানে 2 পাবা। এখানে যদি l এর সূত্র তুমি যদি 1 বসাও, এই যে 2 × 1 + 1, তাহলে 2 ওকে এখানে 3 হয়, 3 2 6 হয়, তাহলে 6 না? টোটাল ইলেকট্রন কত হয়? 8। এবার হিসাব করো, 2n² সূত্রে n এর ভ্যালু বসাও। 2n² সূত্রে আমি কত বসাবো? এই যে n এর ভ্যালু কত? এখানে 2। তাহলে 2 × 2² সমান কত হয়? তাহলে এখানে কত হয়? এখানে 2 2 4, 4 2 8। এই 8 এবং এই 8 মিলছে? মিলতে হবে। 3 আসো, সেমভাবে আমরা 0 1 2 পাবো, s p d f 3s 3p 3d, এভাবে আমরা টোটাল 18টা পাবো। সেমভাবে 4 দিলে 32টা পাবো। এটাই হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা। এখন আমরা ইলেকট্রন বিন্যাসে যাব, আধুনিক ইলেকট্রন বিন্যাস যেটা আমরা পড়ব। তাহলে আমরা দেখলাম প্রধান শক্তি স্তর কি, উপশক্তি স্তর কি। প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে n কে আমরা বলি প্রধান শক্তি স্তর বা কোন কক্ষপথে ইলেকট্রনটা আছে, এবং l কে বলি উপশক্তি স্তর। এই যে n + l এর ভ্যালুকে আমরা বলি টোটাল শক্তি, টোটাল শক্তি। এই যে ইলেকট্রন বিন্যাস আমরা করি মূলত একটা সিস্টেমের মাধ্যমে, যেটাকে আমরা আহুবাউ নীতি বলি, যে প্রিন্সিপালটাকে আহুবাউ নীতি বলি। তো পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, যে অরবিটালে শক্তি বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। মানে যেখানে শক্তি কম সেখানে আগে প্রবেশ করবে, তারপর যেখানে বেশি সেখানে পরে প্রবেশ করবে। এবং এটাকে আমরা বলি আহুবাউ নীতি। আহুবাউ শব্দটা হচ্ছে জার্মান একটা শব্দ, যার মিনিং হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ, বিল্ডিং তৈরি হয় নিচতলা থেকে উপরের তলার দিকে। দ্যাটস ওয়াই এই জায়গায় আমরা মনে রাখবো আমাদের ইলেকট্রন প্রবেশ করবে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে, দেন উচ্চ শক্তি স্তরে। এখন শক্তিটা কেমনে বের করতে হয়? এই যে শক্তি বের করার সূত্র হচ্ছে n+l। n+l দিয়ে তুমি শক্তি বের করতে পারো, এই যে শক্তির মান প্রকাশ করে। এবার সে 3d এর জন্য আমরা যদি শক্তি বের করি, এই যে 3d এর জন্য তুমি যদি শক্তি বের করো, তাহলে 3 + d, 3 এর জন্য n এর মান কত? এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তাহলে 3d এর জন্য n এর মান কত হয়? 0 1 2 3 s p d f। এর d এর জন্য কত হয়? 2 হয়। তাহলে 3 + 2 = কত হয়? 5। সেম ভাবে এখানে যদি 4s এর জন্য বের করতে আসে 4। কখনো যদি শক্তির ভ্যালু একই হয়, মনে করো আমাদের 3d এবং 4s এর ক্ষেত্রে এই যে 3d এর শক্তি কত হয়? 3 + 2 = কত হয়? 5। আচ্ছা, তাহলে এখানে 4s এর শক্তি কম, এখানে 4, এটা শক্তি 4 আসবে। কখনো যদি শক্তি তোমার একই হয়, মনে করো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে 3d এবং 4p। 3d এর জন্য শক্তি কত? 5। 4p এর জন্য শক্তি কত? তাও 5। 4 + 1 = 5। এই যে কখনো যদি শক্তির ভ্যালু একই পাও, তাহলে কোথায় তুমি আগে ইলেকট্রন দিবা? সেটা হচ্ছে যেখানে n এর মান কম। যেখানে n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। এই যে 3d তে 3 না, এই 3d তে তুমি আগে ইলেকট্রন দিবা, কারণ এখানে n এর মান কম। শেষ। এরপর আসো, আমরা এই যে এই ধারণাটাকে আমরা এইভাবে প্রকাশ করি, 1s, দেন 2s 2p, দেন 3s 3p 3d, এভাবে আমরা লিখে এই অ্যারো অ্যারো দিয়ে প্রকাশ করি। এটাকে এভাবে মনে রাখতে পারো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খুলো, ডিপিএস খুলো, এফডিপিএস এফডিপিএস। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খুলো, ডিপিএস খুলো, এফডিপিএস এফডিপিএস। বাট আমাদের প্র্যাকটিস এত বেশি করবা, এইগুলা করার মানে দরকারই পড়বে না তোমার। তো ইলেকট্রোম্যাগনেটিক্স কীভাবে করতে হয়? তাহলে ফার্স্ট অফ অল 1s এ যাবা, 1s এ দুইটা ইলেকট্রন ফিল আপ করবা। দেন 2s এ যাবা, 2s2 ফিল আপ করবা। দেন 2p তে কয়টা ইলেকট্রন ধারণ করবা? 2p6 ফিল আপ করবা। দেন 3s2 তে ফিল আপ করবা। দেন 3p6 এ ফিল আপ করবা। দেন 4s1 এ বাকি ইলেকট্রন দিয়ে দিবা। এখন আমরা খেয়াল করবা এই জায়গায় স্ক্যানিয়াম 21 এর ক্ষেত্রে, বা আমরা যে 19তম ইলেকট্রন একটু বেশ কম পেয়েছি, এই 3p6 এ আমরা ইলেকট্রন 3p6 এ এখানে 3s2 3p6 এ 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কত হলো? 8টা। বাট 3 নাম্বার কক্ষপথে 2n² সূত্র মতে ধারণ ক্ষমতা কত? 18টা। 3d কই গেল তাহলে? 3d হোয়াই?
3D তুমি ইলেকট্রন দাও না কেন? খেয়াল করো, 3D এবং 4s এর মাঝে তুমি তুলনা করো। 3 + 2 = 5, 4 + 0 = 4। এই যে 4s এর শক্তি চিন্তা করতেছি আমি 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 এই যে 3s মানে 3 নম্বর শক্তি স্তর এবং 4 নম্বর শক্তি স্তরের মাঝে ইলেকট্রন তুলনা করতেছি। আমরা ধারণা মতে 18তম ইলেকট্রনটা ঠিকঠাক গেছিল ওই যে আগের ছকে আর কি। 19তম ইলেকট্রনে দেখলাম যে হঠাৎ করে এখানে 18টা ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও 8টা ফিল আপ করেই আমাদের 4 নম্বর শক্তি স্তরে গেছে, এন শক্তি স্তরে গেছে। হোয়াই? এটার কারণ হচ্ছে এই 3D, এই 3s2 3p6 পরবর্তী উপশক্তিয় স্তর হচ্ছে 3D। এই 3D এর শক্তি কিন্তু এই 4s এর চাইতে বেশি, এই 4s এর চাইতে বেশি। দ্যাটস ওয়াই আগে এই 4sটা ফিল আপ করে দেন আমরা 3Dতে যাইতে পারবো। এই পটাশিয়ামের জন্য আমরা 4s1 গেল, ক্যালসিয়ামের জন্য 4s2 ফিল আপ করলাম, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 4s2 ফিল আপ করে দেন আবার 3D1-এ তুমি ফিরে আসছো, দেন আবার তুমি 3D1-এ ফিরে আসছো। কারণ 3D1-এর শক্তি বেশি 4s2 এর চেয়ে। আমরা জানি যেখানে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে, 4s2 এর শক্তি কম তাই 4s2 ফিল আপ করে দেন 3D1-এ যাবে। এরপরে থেকে 3D1 3D ফিল আপ হতে থাকবে, 3D2 দেন 3D3, এভাবে আমাদের ফিল আপ হতে থাকবে। ওকে, গেল। এরপরে আয়রনের রিটোমিনেশন করে দেখবা। এবার আসো কিছু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমরা ব্যতিক্রম যেটাকে বলি এক্সেপশনাল। আমরা উদাহরণ হিসেবে দেখলাম এখানে বিভিন্ন ইলেকট্রন বিন্যাস। এখন এখানের মাঝে আমরা স্বাভাবিকভাবে তোমরা এসএসসি পর্যন্ত দুটা ব্যতিক্রম পড়বে, একটা হচ্ছে ক্রোমিয়াম 24, একটা হচ্ছে কপার 29। এই ক্রোমিয়াম 24-এ আমরা যে দেখলাম পি এ থাকে 6টা ইলেকট্রন, ডি এ থাকে 10টা ইলেকট্রন, এস এ থাকে 2টা ইলেকট্রন, এফ এ থাকে 14টা ইলেকট্রন। এবং এগুলো কিন্তু সবচেয়ে স্থিতিশীল অবস্থা, এগুলো হচ্ছে সবচেয়ে স্থিতিশীল অবস্থা। অরবিটালগুলো যখন সম্পূর্ণ ফিল আপ থাকে তখন তারা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। বাট এগুলো যখন পূর্ণ না হইতে পারে, অ্যাটলিস্ট অর্ধপূর্ণ হলেও তারা কিন্তু বেশ খুশি থাকে, অর্ধপূর্ণ হলেও বেশ ঠিকঠাক আছে, অর্ধপূর্ণ হওয়া দরকার। অর্ধপূর্ণ S1 হইতে পারে, P3 হইতে পারে, D5 হইতে পারে, F7 হইতে পারে। তো এই জন্য আমরা কি করি, এই যে এখানে ক্রোমিয়ামের জন্য খেয়াল করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। স্বাভাবিকভাবে এই ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা আউফবাউ নীতি অনুসারে, আউফবাউ নীতি অনুসারে এটা এমন হওয়ার কথা, মানে 4s2 ফিল আপ করে দেন 3Dতে প্রবেশ করছে। বাট আমাদের আরেকটা সিস্টেম যেটাকে আমরা বলি অর্ধপূর্ণ অবস্থায় এটা সবচেয়ে বেশি সুস্থিত হয়, ওই ক্ষেত্রে আমরা এই 4s2টাকে 4s1 করে দিলাম, যেটা হচ্ছে অর্ধপূর্ণ। এই 3D4টা তখন 3D5 হয়ে গেল, যেটা আবার অর্ধপূর্ণ। দিস ইজ মোর স্টেবল দেন প্রিভিয়াস। আমাদের এইটা চাইতে নেক্সট যেটা করলাম অর্ধপূর্ণ অবস্থায় সেটা মোর স্টেবল। দ্যাটস ওয়াই এটা আহ্বানীতি ভঙ্গ করে, এই ক্রোমিয়াম আহ্বানীতি ভঙ্গ করে, ক্রোমিয়াম আহ্বানীতি মেনে চলে না। ঠিক আছে, সেমভাবে কপারেও দেখবা যে লাস্টে 3D9 মিলতেছে এবং 4s2 মিলতেছে। আমরা এভাবে এটা রাখবো না, এটা 3D10 করে দিব, পূর্ণ করে দেবো, 4s2টাকে 4s1 করে দিব। এটা এটা অর্ধপূর্ণ হইলো, এটা পূর্ণ হইলো, দিস ইজ মোর স্টেবল। ওকে, গেল। এরপরে আলোচনার টপিক আইসোটোপ। আইসোটোপ যদি আসলে অনেক বিস্তারিত, এখানে কিছু পড়ার নাই, খুব সহজভাবে জানো। লাস্টে প আছে তাই না, তার মানে প্রোটন সংখ্যা সমান, যাদের মাঝে প্রোটন সংখ্যা সমান পাবা তারা হচ্ছে আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। এবং মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, প্রোটন মানে আবার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি, তারা নিজেরাই এক মূল, নিজেদের মাঝে ভিন্ন ভিন্ন আমরা পাবো। এই হাইড্রোজেন 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 হাইড্রোজেনের মধ্যে আমরা ভিন্নতা পাচ্ছি। ওকে, তাহলে প্রোটন সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, তার মানে এগুলো নিজেরা, মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের, খেয়াল করো, একে অপরের আইসোটোপ বলা হয়। মানে তারা নিজেরাই আইসোটোপ। আমরা কখনো কার্বনের সাথে হাইড্রোজেন তুমি আইসোটোপ পাবা না, কার্বনের সাথে কার্বনের আইসোটোপ পাবা, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন আইসোটোপ পাবা। কারণ হলো এদের প্রোটন সংখ্যা সমান। তাহলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা একে অপরের আইসোটোপ বলি। তাহলে এক্ষেত্রে আমরা, তাহলে খেয়াল করো, প্রোটন সংখ্যা সমান তার মানে কি, ভিন্ন কি, তাহলে ভিন্ন হচ্ছে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। ভিন্ন হলো কি, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। আমরা হাইড্রোজেনের 7টা আইসোটোপ পাই, এই যে 1 2 3 4 5 6 7, এবং এর মাঝে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এটাকে বলা প্রোটিয়াম, এটাকে বলা ডিউটেরিয়াম, এটাকে ট্রিটিয়াম, এগুলা আমরা প্রকৃতিতে পাই, বাকি সবগুলো আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করি আর কি। এই যে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এখানের মাঝে এগুলো স্পেসিফিক্যালি সুন্দরভাবে পড়বা। এই যে প্রোটন সংখ্যা কত 1, ভর সংখ্যা কত 1, আর নিউট্রন সংখ্যা কেমনে বের করতে হয় আমরা জানি, প্রোটন এবং এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই কি, ভর সংখ্যা, তাই না? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে আমাদের এই যে ভর সংখ্যা বা এ। তাহলে তোমাকে যদি প্রোটন সংখ্যা জানা থাকে, ভর সংখ্যা জানা থাকে, নিউট্রন সংখ্যা কেমনে বের করবা, এই যে জাস্ট ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিবা, বের করবা, শেষ। এইভাবে আমরা বের করব। এবার আসো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি। তো আমরা
পরমাণুর জন্য পারমাণবিক ভর হয়, অণুর জন্য আণবিক ভর হয়। এটা একটু মাথায় রাখবা। পরমাণুর জন্য কি হয়? পারমাণবিক ভর হয়, অণুর জন্য আণবিক ভর হয়। ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। তো এক্ষেত্রে আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশকে ধরে এই সাপেক্ষে পরমাণুর মানে এটা একটু মাথায় রাখবা। কার্বন 12 যে আইসোটোপ আছে, কার্বনের দুইটা আইসোটোপ আছে, তিনটা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ঠিক আছে, কার্বনের তিনটা আইসোটোপ। তিনটা আইসোটোপের মধ্যে কার্বন 12 আইসোটোপ যেটা আছে, ওটার যে ভর, এই ভরটাকে 12 ভাগে ভাগ করছে, এই 12 ভাগের এক অংশটা নিছে। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশ, কার্বন 12 আইসোটোপের যে ভর, এই ভরকে 12 ভাগে ভাগ করছে, 12 ভাগে ভাগ করে 12 ভাগের এক অংশকে নিছে। দেন ওই এক অংশের ভর হচ্ছে এটা 1.66 × 10⁻⁴ গ্রাম। তাহলে আমরা একটা মৌলের পারমাণবিক ভর করার জন্য খুব সহজ একটা সূত্র হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের এক অংশ, যেটা আমরা বের করলাম 1.66 × 10⁻⁴ গ্রাম। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশ উপরে হবে কি একটা মূলের পরমাণুর ভর। তোমাকে এটা ম্যাক্সিমাম দেওয়া থাকবে যে ক্লোরিন একটা পরমাণুর ভর দেওয়া আছে, অ্যালুমিনিয়াম একটা পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে পারমাণবিক সংখ্যা ভর কেমনে বের করবা? এই যে এটা উপরে রাখবা, এটা তো মুখস্থ 1.66 × 10⁻⁴ গ্রাম। সেম ভাবে দেখো অ্যালুমিনিয়াম একটা পরমাণুর ভর তোমাকে দেওয়া আছে, বলতেছে পারমাণবিক ভর বের করো, কি করবা? এটাকে শুধুমাত্র 1.66 × 10⁻⁴ দ্বারা ভাগ করে দিবে, 27 পাবা। হ্যাঁ, পর্যায়ক্রমে গিয়ে মিলাইও, এটা হচ্ছে 27। এখন আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয়। আমি অত অত বিস্তারিত এগুলো যাচ্ছি না, কারণ এগুলো সহজ আছে। তুমি শুধু শুধু এই স্যার সূত্রটা আজকে মাথায় কি রাখবা। পুরোটা শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ শেষ। আচ্ছা, এটা এটা খুবই সহজ। গড় পারমাণবিক ভর কেমনে বের করতে হবে, এই সূত্রটা জাস্ট মাথায় রাখবা। এই সূত্রের মাঝে আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে আমাদের যেটা ভর সংখ্যা, ভর সংখ্যা, এটা হচ্ছে আরেকটা পার্সেন্টেজ, এটা হচ্ছে ভর সংখ্যা। মনে করো তোমাকে ক্লোরিন 35 দেওয়া আছে, ক্লোরিনে 35, এই 35 হচ্ছে ক্লোরিনের ভরটা, এই ক্লোরিন 37 হচ্ছে ক্লোরিনের ভরটা। ক্লোরিন 35 সাথে তুমি তার পার্সেন্টেজে গুণ করবা, এই যে গুণ করলা। এই ক্লোরিন 37-এর সাথে তার পার্সেন্টেজে গুণ করবা, গুণ করবা, দুটা যোগ করবা, যোগ করে 100 দ্বারা ভাগ করবা, যেটা পাবা সেটা হচ্ছে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয়? আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমরা পার্সেন্টেজটাকে, এই যে পার্সেন্টেজটাকে আমরা পারমাণবিক ভর দ্বারা, এই যে যেটা ভর, হ্যাঁ ভর, বা নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা, এই ভর সংখ্যা দ্বারা গুণ করব, ভর সংখ্যা দ্বারা গুণ করব, দুটা যোগ করবো, 100 দ্বারা ভাগ করবো, যেটা পাবো সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝে গেছে? সেমভাবে তোমাকে যদি এখানে আবার মনে করো কিছু একটা দেওয়া নাই, মানে তোমাকে এটাই দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া আছে, তোমাকে পার্সেন্টেজ বের করতে বললো, পারবে না? এগুলো সিকিউতে দেখবা। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমাদের শতকরা পরিমাণটাই বের করতে বলছে তোমাকে। এই যে কপার, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই যে আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া আছে, শতকরা পরিমাণ। তাহলে তুমি যে কোনো একটাকে এক্স ধরো। আমরা জানি এই যে 75 এবং 25 মিলে কত হয়? 100%। মানে দুটা মিলে তো 100% হবে, এটা শিওর। তার মানে তুমি যদি এক্সটাকে ধরো, একটাকে যদি X% ধরো, আবার তুমি জানো দুটার যোগফল হচ্ছে 100%, তার মানে দ্বিতীয়টা কত হবে? 100 - X%। খুবই সিম্পল। তাহলে একটাকে যদি তুমি X% ধরো, দুটার যোগফল যদি 100% হয়, দ্বিতীয়টা কত হবে? 100 - X%। এটাই। তাহলে একটাকে X% ধরবা, আর এটাকে 100 - X% ধরবা, দুটা যোগ করে এই যে এই সিস্টেমে করে দেন এখানে X এর মান বের করবা, দিয়ে সেটাই তোমার আনসার। এবার আসো আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করতে হয়। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা আপেক্ষিক আণবিক ভরটা বের করি। তো এটা খুবই সহজ। আমরা মনে করো তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, বা এখানে সালফিউরিক অ্যাসিড বলা আছে H2SO4। তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? 2, এই 2 গুণ করবা। সালফার কত? সালফার 32। তারপর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, 4 16 কত হয়? 64। টোটাল যোগ করলে 98। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর, এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। মনে করো তোমাকে বের করতে বললো কত? সালফিউরিক অ্যাসিড বের করলা, সেমভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে বের করা হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের জন্য একটা কত? 1। কয়টা আছে? 2টা, তার মানে 2 কে 2 শেষ। এরপরে তুমি পানি বের করো H2 ও। হাইড্রোজেনের জন্য আমরা জানি 1, তবে এখানে 2টা আছে, তাই 2 প্লাস অক্সিজেন কত? একে গুণটুন করে দিও না ভাই আবার। এখানে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে আমাদের কত? অক্সিজেন হচ্ছে 16, 16 দিয়ে কত হয়? 18। এটাই হচ্ছে আমাদের নিয়ম আপেক্ষিক আণবিক ভর বের করার। ওকে, তাহলে আপেক্ষিক আণবিক ভর এভাবে বের করবা। আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পড়লাম। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? আমরা এই সূত্র দ্বারা বের করব। আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে একটা মৌলের পারমাণবিক ভরকে 12 ভাগের 1 অংশ দ্বারা ভাগ করলে কার্বন 12 হিসেবে, সেটাকে আমরা পারমাণবিক ভর। এবং এরপরে শতকরা পার্সেন্টেজ থেকে কীভাবে বের করতে হয়? এই যে ভরটা পার্সেন্টেজের সাথে গুণ করে 100 দ্বারা ভাগ, এটা হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর।
শেষ। এরপর আণবিক ভর পারমাণবিক ভর থেকে বের করা যায়, এটা মৌলের পারমাণবিক ভরটা তুমি যোগ করে যেটা পাও ওটা হচ্ছে তার আপেক্ষিক আণবিক ভর। এবার আসলে তেজস্ক্রিয় আইসোটোপ কোথায় বের করা হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। আমরা যে আইসোটোপ পড়লাম এই আইসোটোপ তেজস্ক্রিয় হতে পারে, মানে আমরা আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এগুলো তো জানি, এগুলো মূলত তেজস্ক্রিয় আইসোটোপ, যেগুলো স্বতঃস্ফূর্তভাবে আমাদের এইগুলা মানে নিশ্চিত করতে পারে তারা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। বিস্তারিত বলছি না আসলে এগুলা। তো আমাদের প্রায় 3000 সংখ্যকের বেশি আইসোটোপ সম্বন্ধে জানা আছে এই পর্যন্ত। তো যদি বলো এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, চিকিৎসা ক্ষেত্রে বের করা হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ এই কথাবার্তাগুলো। রোগ নির্ণয় কোথায় বের করা হয়, রোগ নির্ণয় আইসোটোপের ব্যবহার করে রোগাক্রান্ত স্থানে ছবি তোলা সম্ভব হয় ইনজেকশনের মাধ্যমে। তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99 কে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। তাহলে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় কোন আইসোটোপ, টেকনেশিয়াম 99। এরপর এটা লাইফ টাইম কত, এটা লাইফ টাইম 6 ঘন্টা, এগুলো একটু পড়বা। দেন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়, এই যে থাইরয়েডের চিকিৎসা আয়োডিন কত, ঠিক আছে, থাইরয়েড ক্যান্সারের নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় কোনটা, আয়োডিন 131। এই থাইরয়েড ক্যান্সারে কোন আয়োডিন ব্যবহার করা হয়, আয়োডিন 131, খুব 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 গুরুত্বপূর্ণ এটা। দেন অ্যাসিড থাইরয়েডে পৌঁছায়, দেন এটা বিরসীকরণ করে থাইরয়েড ক্যান্সার কোষে ধ্বংস করে, এভাবে আর কি। দেন আমরা কোবাল 60 টিউমারের চিকিৎসায় কোবাল 60 ব্যবহার করা হয়। টিউমারের চিকিৎসা কোন আইসোটোপ, কোবাল 60। টিউমারের চিকিৎসা কোন আইসোটোপ, কোবাল 60। থাইরয়েডের চিকিৎসা কোন আইসোটোপ, আয়োডিন 131। ওকে। দেন রক্তের লিউকেমিয়া চিকিৎসায়, লিউকেমিয়া কি, লিউকেমিয়া হচ্ছে আমাদের রক্তে একটা ক্যান্সারের মধ্যে একটা সমস্যা, বা বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না আমি এই জায়গায়। ফসফরাস 32 বের করা হয় রক্তের লিউকেমিয়া চিকিৎসায়, কোনটা বের করা হয়, ফসফরাস 32। রক্তের লিউকেমিয়া চিকিৎসায় কোনটা বের করা হয়, ফসফরাস 32। কোবাল 60 ক্যান্সার আক্রান্ত কোষে ব্যবহার করা হবে। চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আমরা চিকিৎসা ক্ষেত্রে নাইট্রোজেন সার, নাইট্রোজেন ফসফরাসের প্রয়োজনীয় যে সার প্রস্তুত এগুলোতে ব্যবহার করা হয়। দেন এগুলো পূর্বা একটু পোকামাকড় আক্রমণ, ফসলের মনোন্নয়ন, বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি। দেন আইসোটোপের প্রভাব আছে কিছু, আইসোটোপ সবসময় ভালো তা কিন্তু না। আমরা এখান থেকে যে আলফা বিটা গামা রশ্মি ব্যবহৃত হয় তা কোষের জিনগত পরিবর্তন সাধিত হয়, মানে মিউটেশন আমরা যেটাকে বলি, কোষের জিনগত পরিবর্তন বা মিউটেশন সাধিত হয়। ঠিক আছে। তো এটা ক্যান্সারের মতো আমাদের রোগ সৃষ্টি রোগ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছিল তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়ে গেছিল। 1986 সালে আমাদের রাশিয়া চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ঘটেছিল তার প্রাণ হারিয়েছে, এই পরিবেশ দূষণ করছে। স্টিল নাও ওখানে কিন্তু এখনই সমস্যা হয়, এখানে যে ফসল ফলাদি আছে এগুলো মানুষ খাইলেই আমাদের যে তোমার অঙ্গ ছাড়া সন্তান জন্ম নিচ্ছে বা পঙ্গু, আসলে এইগুলা খুবই ক্ষতিকর প্রভাব, চেইন রিয়াকশন ঘটে তো এই তেজস্ক্রিয় মৌলগুলো, তাই এগুলো খুবই ক্ষতিকর আমাদের জন্য। এখানে আমাদের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে দেখানো হচ্ছে। এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন জানি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন নাকি বন্ধ আছে, কয়লা সংকটের জন্য, কি জন্য, দ্যাটস আমাদের লোডশেডিং অনেক বাড়তি। আচ্ছা, তা আমরা পড়লাম পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো একটু ভালোভাবে দেখবা। এই আর কি, আমাদের অধ্যায়টা মোটামুটি শেষ। এতটুকুই, ওয়ান শট রিভিশন কমপ্লিট।